প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। এই পৃথিবীর জন্ম থেকেই ভালো খারাপের খেলা চলে আসছে। এই বিশ্বব্রহ্মাণ্ড বড় আদিম। একদিকে সততা, মনুষ্যত্ববোধ যেমন তার দাম পেয়ে আসছে, ঠিক তেমনই কালে কালে চলে আসছে অত্যাচার, নৃশংসতার কাহিনী। কিন্তু সত্যি কি সবসময় অত্যাচারিত, নিপীড়িত কণ্ঠস্বর, কণ্ঠ বেদনা, আর্তনাদ তার সঠিক ন্যায় বিচার পায় না? ক্ষমতার চাপে কোনো গহীন অন্ধকারে চাপা পড়ে যায় কত ক্রন্দন রোল। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কি হবে যদি সেই গভীর অন্ধকার থেকে সেই ক্রন্দন রোল ফিরে আসে কোনো বিকৃত বিভৎস রূপ নিয়ে? শুরু হচ্ছে আজকের কাহিনী, ভক্তি ঝিলের ডুংরি। আজ আপনাদের জন্য রয়েছে শুভদীপ চক্রবর্তীর কলমে ভক্তি ঝিলের ডুংরি। শুনতে থাকুন আজকের গল্প। বিধান সরণী মোড়ের বড় ল্যাম্পপোস্টের তলায় সকাল থেকে ভিক্ষা করে যা পেয়েছে সেই টাকা দিয়েই দুটো রুটি আর এক পেট মদ খেয়ে নেশার ঘরে টলতে টলতে নিজের আস্তানায় ফুটপাতের উপর এসে দপ করে শুয়ে পড়ে ভুবন। প্রায় মধ্যরাত, ঘুমে চোখ জড়িয়ে আসছে। এমন সময় অনেক ওপর থেকে একটা বাচ্চার গলার আওয়াজ পায় সে। সেদিকে না তাকিয়ে পাশ ফিরে শোয় ভুবন। আবার সেই বাচ্চার গলা, যেন তার নাম ধরে ডাকছে। একবার, দুবার, শেষমেশ বিরক্ত হয়ে চাদরটা সরিয়ে উঠে বসে ভুবন চড়ানো কণ্ঠে বলে, এই কে রে হতচ্ছাড়া, এত রাতে মজা করা? আরো কিছু গালিগালাজ করতে যাবে এমন সময় ভুবন খেয়াল করে তার পাশে লম্বা তাল গাছের মতো একটি অবয়ব। অবাক হয়ে সেদিকে তাকিয়ে খানিক সে বলে, এ কি, এখানে এত বড় গাছ তো আগে ছিল না। আচ্ছা, ওই হারামজাদা তাহলে গাছের উপরেই বসে আছে। আজ পূর্ণিমা, জ্যোৎস্নার আলোয় ভুবন স্পষ্ট দেখতে পায় যেটাকে গাছ ভেবেছিল সেটা যেন জীবন্ত। কিছু বুঝে ওঠার আগেই সে অনুভব করে কেউ যেন তাকে শূন্যে তুলে ধরেছে। ভুবনের ভয়ার্ত চিৎকার মধ্যরাতের নীরবতায় মিলিয়ে যায়। সামনে টেবিলের উপর এক হাঁড়ি রসগোল্লা নামিয়ে রাখল সুজয় ঘোষ। উত্তর কলকাতার পুলিশ ফাঁড়িতে নতুন জয়েন করেছে ইন্সপেক্টর সুজয় ঘোষ। আর মিষ্টির হাঁড়ি যার উদ্দেশ্যে তিনি হলেন রাঘব ব্যানার্জি। উপলক্ষ আর কিছুই না, আগামীকাল দীর্ঘ পুলিশ জীবনের রীতি টানতে চলেছেন রাঘব ব্যানার্জি। তার রিটায়ারমেন্টের উদ্দেশ্যেই এক হাঁড়ি মিষ্টি যে ভোজন রসিক রাঘব ব্যানার্জির প্রাপ্য সেটা সুজয় জানত। আজ ফাঁড়ির কয়েকজন কনস্টেবল অসুস্থতার কারণে ছুটিতে আছে, আর যে দুজন আছে তারা দৈনিক রুটিন হিসেবে শহরে চক্কর মারতে গেছে। আপাতত টেবিলে দুদিকে চেয়ারে মুখোমুখি বসে আছে রাঘব ব্যানার্জি আর সুজয় ঘোষ। সন্ধে নেমে এসেছে, বাইরের বাতি জ্বলে উঠেছে, ভেতরে ছোট্ট টিমটিমে একটা বাল্ব জ্বলছে। তার স্বল্প আলোয় ঘরটার ভেতরে যেন আলো আধারী পরিবেশের সৃষ্টি হয়েছে। একটা মিষ্টি মুখে পুরে পরম তৃপ্তিতে চিবোতে লাগলো রাঘববাবু। সুজয় কথাবার্তা শুরু করলো, বলল, আচ্ছা স্যার,
পুলিশ জীবনের অনেক বিচিত্র অভিজ্ঞতা নিয়েই তো আপনারা রিটায়ার করেন, তা সেরকম কোনো ঘটনা শোনান না। এখন কাজও তেমন নেই, তাছাড়া আপনার বলা ঘটনা থেকে আমারও কিছু অভিজ্ঞতা সঞ্চয় হবে। শুনে রাঘববাবু মুখে একটা আপ্লুত হাসি নিয়ে আরেকটি রসগোল্লা মুখে পুরে টেবিল থেকে এক গ্লাস জল খেয়ে স্বভাব সিদ্ধ ভারী গলায় বললেন, অভিজ্ঞতা যে কম হয়েছে তা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। তা সেরকম মনে রাখার মতো ঘটনা আমি যদি শোনাতে চাই, তখন তো উঠে আসে একটাই ঘটনা, যেটা সারা জীবনেও আমি কোনোদিনও ভুলতে পারবো না। এ কথা শুনে সুজয়ের চোখে চমক খেলে যায়। তার মানে একটা দারুণ গল্প আসতে চলেছে, সন্ধ্যাটা বেশ ভালোই কাটবে। নড়ে চড়ে বসে বেশ আয়েশ করে চেয়ারে বসল সুজয়। রাঘববাবু শুরু করলেন, পুরুলিয়ার দাসপুরের নাম শুনেছ তোমরা? খুব একটা বড় গ্রাম অবশ্য নয়। কলকাতা আসার আগে ওইখানেই আমার পোস্টিং হয়। দাসপুর গ্রামটার সম্পর্কে আগে একটু বলে নেওয়া উচিত, কারণ গ্রামটি ছিল পাহাড়ি টিলায় ঘেরা। ছোট বড় নানান রকমের গাছের সমারোহে সবুজ হয়ে থাকে গ্রাম। আজকালকার দিনে গ্রাম তো বেশ উন্নত। আমি যে সময়ের কথা বলছি তখন গ্রাম ছিল আধুনিকতার একদম বাইরে। সবুজ গাছপালায় ঘেরা, জনবসতি খুব বেশি নয়। 3-4টে ছোট ছোট বিভক্ত পাড়া নিয়ে দাসপুর গ্রাম। এই গ্রামের আড়ালে রয়েছে এক বিশাল ঝিল। শুনেছি ব্রিটিশ আমলে এই গ্রামে মূল্যবান খনির খোঁজে খনন কার্য চালানো হয়েছিল সরকারের দ্বারা। সেই সময় জলের জন্য যাতে মানুষ কষ্ট না পায়, তাই এক বিশাল ঝিল কাটানো হয়েছিল, যেটা বক্তি ঝিল নামেও পরিচিত। সেই ঝিলকে সময় সময় গ্রামের মানুষেরা সংস্কারও করেছে। ঝিলটি সত্যিই অপূর্ব, বিস্তৃত, টলটলে জল। গ্রামের মানুষদের প্রয়োজনীয় সমস্ত জলের সম্ভারই ছিল এই ঝিল। ঝিলের উল্টো দিকে একটু জঙ্গলে ঘেরা এলাকায় থাকে এক আদিবাসী জনগোষ্ঠী, যাদের নাম বঙ্গাই। ওটাও আমার এলাকার মধ্যেই পড়তো। তারা কেবলমাত্র দরকারি গ্রামে আসে, হাট বসলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যায় আর কি। ওই গোটা এলাকার মধ্যে স্কুলও ছিল একটাই। এর থেকে বেশি কিছু তো আর আশা করাও যায় না। তবে নির্ঝঞ্ঝাট পরিবেশ। প্রথম যেদিন গেলাম বেশ ভালোই লেগেছিল। বেশিরভাগ দিনই ফাঁড়িতে বসেই কেটে যেত। খাওয়া দাওয়াও মন্দ হতো না। দেশি মুরগি, বন্য পাখির মাংসের ঝোল বেশ ভালোই চলছিল। রাশ টানলো একটা বিশেষ ঘটনায়। সেদিন সকালে সবেমাত্র থানায় ঢুকে চেয়ারে বসেছি, এমন সময় গ্রামের একজন এসে খবর দিল বক্তি ঝিলে একটি লাশ পাওয়া গেছে। তড়িঘড়ি কনস্টেবলদের নিয়ে পৌঁছালাম বক্তি ঝিলের ধারে। সত্যি তাই, ঝিলের জলে ভাসছে একটা স্কুল পড়ুয়ার মৃতদেহ। কারণ লাশের শরীরে রয়েছে স্কুলের সাদা জামা ও নীল প্যান্ট। বোধহয় সারা রাত জলের মধ্যেই ছিল, তাই শরীরটা বেশ ফুলে ফেঁপে উঠেছে। লোকে বলা বলি করছিল যে হয়তো পা পিছলে পড়ে গেছে, কিন্তু আমার তা মনে হয়নি সুজয়। কারণ ওই গ্রামে যাওয়ার পর থেকেই আমি মাঝে মধ্যে টহল দিতাম। গ্রামের এমন কোনো ছেলে নেই যাদের আমি এই ঝিলে স্নান করতে বা সাঁতার কাটতে দেখিনি। গ্রামের ছেলে জলে পড়ে গিয়ে সাঁতার না জানার জন্য ডুবে মারা যাবে, এটা বেশ আমার কেমন যেন ঠিক বিশ্বাস হয়নি। লাশ জল থেকে তুলে আনাও হলো। সবাই বলা বলি করতে লাগলো এটা নাকি হিরুর লাশ, যার ভালো নাম হিরণ্যময়। বয়স ওই 14 কি 15। খুব মিষ্টি চেহারা ছিল। ভালো করে পর্যবেক্ষণ করতে গিয়ে বুঝতে পারলাম আমার সন্দেহ সঠিক। লাশের মাথার পেছন দিকে একটা বড় সড়ো ক্ষত চিহ্ন। ভেতরে কোনো ক্ষত আছে কিনা সেটা এখনই বোঝা সম্ভব নয়,
তবে এটা নিশ্চিত যে মৃত্যুটা মোটেই সাধারণভাবে জলে ডুবে গিয়ে হয়নি, এটা হত্যা। কিন্তু আমার মাথায় এটা ঢুকছিল না যে এইটুকু একটা বাচ্চা ছেলের প্রতি কার আক্রোশই বা থাকতে পারে। ততক্ষণে খবর পেয়ে হিরুর মা কল্যাণী ও বাবা বংশীবদন, যাকে সবাই বংশী বলেই চেনে, পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে আসে ঝিলের ধারে। ছেলের লাশ বুকে জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করতে থাকে দুজন। লোকজনের ভিড়ের মধ্যে থেকে এই সিদ্ধেশ্বর মিশ্র কাছে এসে তাদের সান্ত্বনা দেয়। সিদ্ধেশ্বর মিশ্র এই গ্রামের জমিদার গোছের লোক, বেশ ভালো পয়সা করিয়ে রয়েছে, তাই তাকে গ্রামের লোকজন মান্যগণ্য করে। লোকটার বয়স প্রায় ওই 60-এর ওপরে। লাশ দেখতে আসা ভিড়ের মধ্যে কয়েকজন স্কুল পড়ুয়াও ছিল। তাদের মধ্যেই কয়েকজনের মুখের তীক্ষ্ণ হাসি আমার নজরে পড়ে। বুঝতেই পারছো, পুলিশ মানুষ, মানুষের মুখ দেখে অনেক কিছুই বোঝার ক্ষমতা রাখি। কিন্তু সেই মুহূর্তে আমার কিছুই করার ছিল না। লাশটি শহরের বড় হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাতে হবে। গাড়ির ব্যবস্থা করে দিয়ে আমি ঝিলের চারপাশটা দেখার জন্য নেমে গেছিলাম, যদি কিছু ওই সূত্র খুঁজে পাওয়া যায়। পেয়েও গেলাম একটি জুতো। সেটা হিরুর পায়ের মাপের নয়। জুতোটার মধ্যে রক্তের দাগও রয়েছে। আরো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা পেন্সিল বাক্সও খুঁজে পাই। বাক্সের ভিতরের গায়ে কালি দিয়ে লেখা ছিল SM। একটু জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সেটি সঞ্জয় মিশ্রর, অর্থাৎ সিদ্ধেশ্বর মিশ্রের একমাত্র নাতির। বিভিন্ন লোকজন, তাদের আত্মীয় স্বজন, স্কুলের শিক্ষক, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করি, কিন্তু খুব একটা যে লাভ হয় তা নয়। অবশেষে আমার খুঁজে পাওয়া সূত্রের ওপর ভর করেই একদিন পুলিশ স্টেশনে ডেকে পাঠায় সিদ্ধেশ্বর বাবু ও তার নাতি সঞ্জয়কে। দুজনেই পরদিন থানায় আসে। সঞ্জয় হিরুর থেকে 2 ক্লাস উঁচুতেই পড়তো। তার বয়স ওই 17 বছর, নাবালক। সে কি এরকম কাজ করতে পারে সেটাই আমার মাথায় তখনও ঢুকছিল না। সরাসরি তাকে প্রশ্নটা করায় প্রথমে খানিকটা ঘাবড়েই যায় সঞ্জয়। তার হয়ে কথা বলতে শুরু করে সিদ্ধেশ্বর মিশ্র, কিন্তু শেষমেশ পুলিশের চাপে কেঁদে ফেলে সঞ্জয়। তারপর বলে সেদিন বিকেলের ভয়ার্থ কাহিনীর বিবরণ, যা শুনে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। সঞ্জয় বলে যে ঝিলের পাশে যে বড় মাঠটা আছে সেখানে রোজ বিকেলে স্কুলের ছেলেরা ছুটির পরে খেলতে যায়। ক্রিকেট, ফুটবল, নানা খেলাই হতো। তবে হিরু ক্রিকেট খেলতেই খুব ভালোবাসত, খেলতেও চমৎকার, বেশ নাম ডাক ছিল সবার মধ্যে। এই ব্যাপারটা তথাকথিত জমিদারের নাতি সঞ্জয়ের বুকে স্বভাবসিদ্ধভাবেই কাঁটার মতো বিঁধে থাকে। গরিব ঘরের ছেলে হিরুকে সবাই মাথায়ও করে রাখে, অথচ তাকে কেউ খুব একটা পাত্তা দেয় না। সেদিন সন্ধেবেলা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে সঞ্জয়ের দল ছিল এবং হিরুর নিজস্ব দলও ছিল। সঞ্জয়রা হেরে যায়। শেষে যখন হিরুকে তার দলের ছেলেরা কাঁধে তুলে উল্লাস করছিল, তখন নাকি হিরু সঞ্জয়কে কোনো ব্যঙ্গাত্মক ইঙ্গিত করে। ব্যাপারটা মোটেও ভালো চোখে নেয়নি সঞ্জয়। বুকের মধ্যে রাগ জমতে থাকে। অবশেষে সঞ্জয় ও তার বন্ধুরা, অর্থাৎ রাজু, অর্ণব ও লালটু, এই 4 জন মিলে এক ভয়ঙ্কর প্ল্যান করে। খেলা শেষে যখন সবাই বাড়ি ফিরে যায়, তখন সঞ্জয় হিরুকে ম্যাচ জেতার উপহার স্বরূপ কিছু পেন দিতে চায়। গরিব ঘরের ছেলে হিরু এই প্রস্তাবে খুবই খুশি হয় এবং বাকিরা চলে গেলেও সে থেকে যায়। যখন সন্ধে ঘনিয়ে আসে, তখন ঝিলের পাশে আম গাছের তলায় হিরু দেখা করতে আসে সঞ্জয় ও তার 3 বন্ধুর সঙ্গে। সঞ্জয় পেন্সিল বাক্সটা হিরুর হাতে দেয়। হিরুর তখন খুশিতে কেঁদে ফেলার মতো অবস্থা। সে সেটাকে খুলে তার ভেতরে কি আছে দেখতে থাকে, কিন্তু সে খেয়াল করেনি ঠিক তার পিছনেই তখন হিরুর প্রিয় ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে সঞ্জয়।
প্রচন্ড জোরে আঘাত করে হিরুর মাথার পেছনে। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে হিরু। মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতেও শুরু করে। তারপর তারা ব্যাট, ইট, লাঠি যা পায় হাতের সামনে তাই দিয়ে হিরুর শরীরে অনবরত আঘাত করতে থাকে। অবশেষে হিরুর শরীরটা যখন নিথর হয়ে যায় তখন প্রত্যেকেই ভয় পেয়ে যায়। শেষমেশ সঞ্জয়ের নির্দেশেই সবাই ধরাধরি করে হিরুর শরীরটা ঝিলে ছুঁড়ে ফেলে দেয় তারা। প্রত্যেককেই মুখ বন্ধ রাখতে বলে সঞ্জয়। তারপর সে বাড়ি ফিরে যায়। সঞ্জয় যখন বলা শেষ করে তখন সিদ্ধেশ্বর মিশ্র চেয়ার ছেড়ে দাঁড়ায়। আমার কাছে এসে কানে কানে বলে, এই গ্রামে আমার একটা নাম ডাক আছে। আমার নাতি ওই গরিব বেটাকে খুন করেছে এই খবর জানাজানি হলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। ও বাপ মা হারিয়েছে অনেক ছোটবেলায়, তাই আমার নাতিকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমার প্রাণ থাকতে ওর কিচ্ছু হতে দেব না আমি। ও ছোট ছেলে, ভুল করে করতে পারে, আমি সব বুঝিয়ে বলে দেব। আপনি শুধু কোনো পদক্ষেপ নেবেন না। আপনি এটা রটিয়ে দেবেন যে পাপ ফসকে জলে পড়ে মারা গেছে। তার থেকে বেশি আর কিছু জানতেও চাইবে না গ্রামের লোক। কথা শেষ করে নাতিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সিদ্ধেশ্বর মিশ্র। শহর থেকে ফরেন্সিক রিপোর্ট এলে সেখানে সেটাই বলা থাকে। হিরুর সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, হাত, পা, পাঁজর এরকম বিভিন্ন জায়গায় হাড় ভেঙে গেছে। মাথার পিছনেও ভারী কিছু আঘাতের চিহ্ন। পোস্টমর্টম করানোর পর পুলিশের কর্তব্য অনুযায়ী লাশ দিতে গেছিলাম হিরুদের বাড়িতে। মাটির একচালা ঘর বংশীর। বংশী এপাড়ার খুব খ্যাতনামা কুমোর। সপ্তাহে যে দুদিন হাট বসে সেখানে সে মাটির তৈরি নানা জিনিস বিক্রি করে সংসার চালায়। উঠোনে সেসবই ছড়িয়ে ছিটিয়ে রাখা। সে উঠোনে সেদিন সন্ধে তার একমাত্র ছেলের লাশটা নামিয়ে রেখেছিলাম। দেয়ালে হেলান দিয়ে নিঃশব্দে মাটির দাওয়ায় বসেছিল বংশী। গলার গামছাটা দিয়ে বারবার চোখের জল মুছে চলেছে সে। কল্যাণী তার মৃত ছেলের বুকের ওপর পড়ে পাগলের মতো কেঁদে চলেছে। ফিরে আসার আগে একবার সান্ত্বনা দিতে গেছিলাম। বংশীর কাঁধে হাত রেখে বলেছিলাম, কি আর করবে বলো, কপালে যা থাকবে তা তো হবেই। লাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকাই উত্তর দেয় বংশী, আমার ছেলে খুন হয়েছে, তাই না পুলিশ বাবু? খুনিদের আপনি ধরতে পারবেন না, কিন্তু আমি জানি আমার ছেলে জলে ডুবে মরতে পারে না। না, আমি এর বদলা নেব আমি। আর বেশি কিছু না বলে পুলিশ ফাঁড়িতে ফেরত আসি। এতদূর বলে একটু জল খায় রাঘব ব্যানার্জি। সুজয় বলে, এ তো খুব সাধারণ ঘটনা। একটা বাচ্চা ছেলেকে তার কয়েকজন বন্ধু মিলে খুন করেছে। ক্ষমতাবান দাদু প্রমাণ লোপাটের চেষ্টা করছে। এই ঘটনার জন্য আপনার মনে এমন দাগ ফেলার কি আছে? রাঘববাবু সুজয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, সুজয়, তুমি অপদেবতায় কি বিশ্বাস করো? ভর সন্ধ্যাবেলা এরকম একটা প্রশ্ন শুনে সুজয় প্রথমে হক চুকিয়ে যায়, তারপর বলে, কোনোদিন তো দেখিনি স্যার, বলতে পারবো না। রাঘববাবু আবার বলেন, আমরা অনেক কিছুই কোনোদিনও দেখিনি, তাই তার অস্তিত্বকে আমরা অস্বীকার করি। এ পৃথিবী ঠিক কতটা আদিম তা আমাদের ধারণার বাইরে। সেই আদিমকাল থেকে এমন কিছু ঘটনা ঘটে থাকে যার ফুল কিনারা কেউই খুঁজে পায় না সুজয়। এমন কিছু শক্তি পৃথিবীতে আছে যা কারোরই জানা নেই। না হলে কি ওরকম অকৃত্রিম ধ্বংসলীলা হয়, যার উত্তর বর্তমান বিজ্ঞানের পরিসীমারও বাইরে। যেদিন রাতে আমরা হিরুর লাশ দিয়ে আসি তার বাড়িতে,
সেদিন ছিল ঘোর অমাবস্যা। প্রতিশোধের আগুন বংশীকে সেদিন উন্মাদ করে তুলেছিল। বঙাইরা হাটে বংশীর কাছ থেকে বিভিন্ন মাটির জিনিস কেনাকাটা করত, তাই তাদের সঙ্গে খুব ভালোই একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল বংশীর। তাদেরই কাছ থেকে এক বিশেষ পুজোর আচার সম্পর্কে জেনেছিল বংশী। ছেলের লাশ সৎকার করেনি সে। বিছানার চাদর লাশের গায়ে জড়িয়ে কাঁধে তুলে জঙ্গলের ভেতর সেই বঙাইদের উদ্দেশ্যে রওনা হয় বংশী। ছোট্ট একটা লণ্ঠন হাতে ঘন জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে একসময় দূর থেকে কিছু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পায় সে। দ্রুত পা চালিয়ে খুব তাড়াতাড়ি বঙাইদের এলাকার মধ্যে পৌঁছে যায় বংশী। ছেলেকে কাঁধ থেকে নামিয়ে গোষ্ঠীর সর্দারের সামনে কেঁদে লুটিয়ে পড়ে সে আর বলে, সর্দার, সর্দার, আমি বদলা চাই। আমার একমাত্র ছেলের বদলা চাই আমি। যারা যারা আমার ছেলেকে কেড়ে নিয়েছে তাদের মৃত্যু চাই, তাদের প্রত্যেকের মৃত্যু চাই আমি। উত্তরে সর্দার বলে, তোমার ছেলের মৃত্যুর জন্য বদলার ব্যবস্থা আমি করে দিতে পারি, তবে এই কিন্তু এক ভয়ঙ্কর খেলা। এর পরিণতির জন্য তুমি প্রস্তুত তো? বংশী সম্মতি জানায়। তারপর সেই রাতে তারা শুরু করে ডুংরির পুজো। তুমি তার নাম কোনোদিনও শোনোনি সুজয়? ডুংরি হলো এক ভয়ঙ্কর অপদেবতা। এই গভীর জঙ্গলে যার বাস সেই আদিম প্রজন্ম থেকেই। মৃত্যু কখনো কখনো মানুষের জীবনের সুন্দর পরিণতি। মানুষ যখন যখন প্রকৃতির এই অবধারিত সীমারেখা পার করার চেষ্টা করেছে, ততবার তার পরিণতি হয়েছে ভয়ঙ্কর। বঙাইরা নির্দিষ্ট তিথিতে পুজো অর্চনা করে বলি দিয়ে তাকে তুষ্ট রাখে, মানে ডুংরিকে। কারণ ডুংরি অসন্তুষ্ট হলে ভয়ঙ্কর প্রকোপ নেমে আসবে মানব জাতির ওপর। কিন্তু সঠিক উপায় তাকে তুষ্ট করতে পারলে সে সকল মনস্কামনা পূর্ণ করে। এমনকি মৃত ব্যক্তিদেরও ফেরত আনতে পারে ডুংরি। সর্দার স্পষ্ট করে বলে দেয় পুজোর নিয়ম বিধি। এরপরও সে বলে, তোর ছেলের মৃত্যুস্থানের মাটি দিয়ে তৈরি করতে হবে ডুংরির মূর্তি। তার কথা মতোই বংশী ছুটে চলে যায় ছিলে। জুড়ি করে তুলে নিয়ে আসে পাক। সর্দারের নির্দেশ মতো নিজের দক্ষ হাতে তৈরি করে ফেলে এক ভয়ঙ্কর মূর্তি। ডুংরিকে দেখতে অনেকটা অতিকায় দুপে হরিণের মতো। দুপায় দুটো মোটা খুর, লোমচোতা শরীর, দু হাতে নখ প্রায় মাটি স্পর্শ করে। সব থেকে অদ্ভুত হচ্ছে তার মুখ। সেটা যেন এক বিশাল আকৃতির মোষের মতো। হাঁ করা মুখের ভিতর লুকিয়ে আছে করাতের মতো ভয়ঙ্কর সারি সারি দাঁত। মাথায় দুটো বড় বড় শিং। এমন এক ভয়াবহ রূপ যা কল্পনা করলেও অন্তরাত্মা কেঁপে ওঠে। সারা রাত ধরে সেই মূর্তি তৈরি করে বংশী। পুজো শুরু হয় প্রায় শেষ রাতে। ডুংরির পায়ের গোড়ায় রাখা হয় হিরুর প্রায় অর্ধেক পৌঁছে যাওয়া দেহ। দাঁতে দাঁত চেপে সর্দারের নির্দেশে একটা ধারালো ছুরি দিয়ে মৃত ছেলের গলা থেকে বুক বরাবর প্রায় পেট পর্যন্ত চিড়ে ফেলে বংশী। সেখান থেকে টেনে বের করে আনে ছেলের কণ্ঠ। সেটাকে একটা মালসায় রেখে ভোগ হিসাবে অর্পণ করে মূর্তির উদ্দেশ্যে। চারিদিকেই মশাল জ্বলছে। রক্ত বসন পড়ে বসে আছে বংশী। এমন সময় সর্দার বলে ওঠে, নিজের ছেলের কণ্ঠ তো দিলি ডুংরিকে, এবার ছেলের ডাক শুনতে চাইলে নিজের জিহবা অর্পণ কর। একটুও দ্বিধা না করে ধারালো ছুরির এক টানে নিজের জিভ কেটে ফেলে বংশী। তারপর সেটা গুঁজে দেয় ডুংরির হাঁ করে থাকা মুখের ভিতর।
বংশীর মুখ, সারা শরীর তাজা গরম রক্তে ভেসে যায়। হঠাৎ সামনের মূর্তিটা যেন একটু নড়ে চড়ে ওঠে। অজস্র মৃত পশু কোনো ঘরে বন্ধ থাকলে যেমন আবহাওয়া সৃষ্টি হয়, ঠিক তেমনই বোটকা দুর্গন্ধ দম আটকানো পরিবেশে পুরো জঙ্গল যেন ভরে ওঠে। চারিদিকে আবার বেজে উঠেছে বোঙাইদের বাদ্যযন্ত্রের বোল। সেই তালেই গুনগুন করে মন্ত্র পড়তে পড়তে সামনের অগ্নিকুণ্ডে আহুতি দিতে থাকে সর্দার। হঠাৎ সর্দারের ইশারায় সবাই চুপ করে যায়। কোথা থেকে যেন একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, যেন আশেপাশের কোনো গাছের মাথায় চড়ে বসে আছে কোনো বাচ্চা ছেলে। বংশীর প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু তাও ছেলের কান্নার আওয়াজ সে চিনতে পারে। নিজের সকল শক্তিকে একত্রিত করে ডাক ছাড়ে হিরু বলে, কিন্তু মুখের ভিতর থেকে খানিক রক্তের ফোয়ারা ছাড়া আর কোনো শব্দই বেরোয় না। হঠাৎ সেই বাচ্চার কান্না পরিবর্তিত হয়ে যায় এক কান ফাটানো তীক্ষ্ণ কোনো পশুর চিৎকারে। মশালের আলোয় অবশেষে তাকে আজ যা দেখতে পায় বংশী। তার নিজের হাতে তৈরি করা মূর্তি যেন জীবন্ত, তবে তার আকার যেন বিশাল তাল গাছের সমান। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় বংশী। এই ঘটনার কয়েকদিন পরের এক সন্ধ্যা, হিরুর খুনের অভিযুক্ত রাজু, যার নাম তোমাকে বলেছিলাম, তার বয়স ওই 17ই হবে। তার বাবার ফুলের ব্যবসা, বাড়ির সামনে একটা ছোটোখাটো ফুলের বাগানও আছে। সেখান থেকেই ফুল নিয়ে কখনো হাটে বিক্রি করে বা কখনো শহরের উদ্দেশ্যেও পাঠায়। সেখানেই কাজ করছিল রাজু। ঠিক সন্ধে তখনও হয়নি, কারণ আকাশে সূর্যের আবজা আলোও আছে। শীতকাল বলে পুরো বাগান ভরে আছে রং বেরঙের সুন্দর ফুলে। নিচু হয়ে গাছের গোড়ায় সার দিচ্ছে এবং প্রয়োজন মতো জল ছিটিয়ে দিচ্ছে রাজু। হঠাৎই সে অনুভব করে চারিদিক যেন কেমন একটা বিশ্রী পচা গন্ধে ভরে উঠছে। বিষয়টা খুবই অবাক করে তাকে। উঠে দাঁড়িয়ে চারিদিকে দৃশ্য দেখে হতবাক হয়ে যায় সে। তার চারিদিকে ফুটে থাকা সাদা, হলুদ, নীল সমস্ত ফুলের রং হঠাৎই টকটকে লাল হয়ে গেছে। না, লাল হয়নি, লাল করে দেওয়া হয়েছে। ঝুঁকে পড়ে প্রতিটা ফুলের পাপড়ি পরখ করে দেখে আঁতকে ওঠে রাজু। যেন একটু আগেই যত্ন সহকারে প্রত্যেকটা ফুলের ওপর কেউ তাজা রক্ত ছিটিয়ে দিয়ে গেছে। তার শখের হলুদ ডালিয়াটাও প্রায় একই দশা। প্রতিটি পাপড়ি থেকে টক টক করে রক্ত ঝরে পড়ছে। প্রচণ্ড ভয়ে পিছনে ফেরে রাজু। তাদের বাগানটা বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সেই দিকে ছুট লাগায় সে। কিন্তু এ কি, কিছুতেই যেন পৌঁছতে পারছে না, যেন গোলক ধাঁধা। তার দুপাশের ফুল গাছগুলো আচমকাই অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, আকাশ সমান। তার শখের বাগান যেন এখন রীতিমতো ঘন জঙ্গল। এতটাই ঘন যে ডান বা বাম দিকে যাওয়ার কোনো পথই নেই। পথ শুধু সামনে, যেন কেউ নির্দিষ্টভাবে পথ তৈরি করে দিচ্ছে তারই জন্য। প্রাণপণে ছুটতে থাকে সে। এমন সময় শুনতে পায় তার পেছনে প্রচণ্ড ভারী খুঁড়ের শব্দ। পেছনে ফিরে তাকানোর সাহস পায় না রাজু। ভয় চিৎকার করতে করতেই ছুটতে থাকে। এই দম বন্ধকর পরিস্থিতির মধ্যে হঠাৎ সে দেখতে পায় সামনে মুক্ত আকাশ। যেন এই জঙ্গলের গোলক ধাঁধার শেষে পৌঁছে গেছে সে। এক লাফে সেখান থেকে বাইরে বেরিয়ে ঘাস জমির ওপরে এসে পড়ে রাজু। হাঁপাতে হাঁপাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর মুখ তুলে সামনে তাকায় এবং তাকিয়ে চমকে ওঠে। এতদূর ছুটে এসে সে দাঁড়িয়ে আছে বক্তি ঝিলের ধারে। কিন্তু আরো আশ্চর্য ব্যাপার, ঝিলের নীল টলটলে জল এখন ঘন লাল হয়ে আছে।
হঠাৎই মনে হয় পেছনের দিকে খুঁড়ের শব্দটা একদম কাছে এসে পড়েছে। পিছনে ফিরে তাকায় রাজু। কি ভয়ঙ্কর দৃশ্য! একসঙ্গে কয়েকশো সেগাল একত্রিত হয়ে এক ভয়ঙ্কর তীব্র যে চিৎকার বেরিয়ে আসে, ঠিক তেমনই কান ফাটা আওয়াজ বক্তি ঝিলের কোণ থেকে পুরো দাসপুরকে কাঁপিয়ে দিয়ে যায়। পরদিন সকালে লাশ পাওয়া যায়। আমাদের খবরও দেওয়া হয়, পুরো টিম নিয়ে যায়। দৃশ্য ছিল মর্মান্তিক। ঝিলের জলে দেহ ভাসছে ছেলেটির, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ছেলেটার পাঁজরের তলা থেকে কোমর পর্যন্ত এক কুচো মাংসেরও লেশ মাত্র নেই। দেখে মনে হয় বিরাট মুখের কোনো প্রাণী এক কামড়ে ওই অংশের সমস্ত মাংস তুলে নিয়েছে। পেটের মাঝখানটা ফাঁকা। মৃত রাজুর চোখ দুটো কিন্তু বিস্ফারিত, যেন কিছু দেখে মৃত্যুর আগে ভীষণ ভয় পেয়েছে। লাশ তুলে ফরেন্সিক টেস্টের জন্য পাঠাতে তো হতোই। রিপোর্টে বলা হয় যে রাজুর শরীর থেকে পাওয়া গেছে খুব বড় আকারের লোম, কিন্তু সেটা কোন প্রাণীর তা এখনো বুঝে উঠতে পারেনি। গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের কানাঘুষও শুরু হয়। জঙ্গলের ভেতর থেকে কোনো হিংস্র প্রাণী এসে নাকি এই কাজ করেছে। সেই সময় আমি কোনো রকমের আজগুবি কথায় বিশ্বাস করতাম না, কিন্তু ফেরাতে বংশীর বলা কথাগুলো আমার কানে বাজে। তাই বংশীকে জেরা করার জন্য গ্রেপ্তার করে নিয়ে যাই থানায়। বংশী কিন্তু কোনো প্রতিবাদ জানায়নি। যতবার তাকে প্রশ্ন করেছি যে সে প্রতিশোধ নেওয়ার জন্য খুনটা করেছে কি না, সে কিছুই উত্তর দেয়নি। কেমন যেন অদ্ভুত এক ভঙ্গিমায় উপরের দিকে তাকিয়ে এক মুখ হেসেছে। খুব স্বভাবতই সিদ্ধেশ্বর মিশ্রও খবরটা পায় এবং তার নাতির প্রাণ সংশয় আছে কি না সে বিষয়ে আমার সঙ্গে আলোচনাও করতে আসে। বংশীকে যে জেলে ভরেছে এই কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সিদ্ধেশ্বর। ভেবেছিলাম এখানেই সমস্ত কাহিনী শেষ হবে, কিন্তু না, তখন তো সবে শুরু। কারণ এই ঘটনার ঠিক দুদিন পর পাওয়া যায় হিরুর ক্লাসেই পড়া তার অন্য বন্ধুদের মৃতদেহ। অর্ণব থাকতো তার মা বাবা আর ঠাকুমার সঙ্গে। সেদিন তার বাবা মা কোনো এক আত্মীয়ের বাড়িতে গেছিল। রাতে সে ঠাকুমার সঙ্গেই শুয়েছিল। বছর 14 ছেলে, অল্প বয়স, খুব ভয় ভয় ছিল জানো। সেদিন রাত 12টার পর তার বাড়ির দরজায় টোকা পড়ে। ধর্মর করে সে উঠে বসে খাটের উপর। বুঝতে পারে না এত রাতে কে এসেছে। ঠাকুমাকে ডেকে তোলার চেষ্টাও করে, কিন্তু বয়স্ক মানুষ, তার মধ্যে কানে কম শোনে, তাই ঘুম আর তার ভাঙেনি। কি করবে ভাবছে, এমন সময় দরজার বাইরে থেকে শুনতে পায় মায়ের গলা। কিরে, দরজাটা খোল। কখন থেকে ডাকছি? কত রাত হয়ে গেল বলতো। নে তাড়াতাড়ি দরজাটা খোল। নিজের মায়ের গলা পেয়ে ভয় কাটে অর্ণবের। খাট থেকে নেমে আস্তে আস্তে দরজার সামনে এগিয়ে গিয়ে দরজা খোলে সে, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায় না। ডেকে ওঠে, মা তুমি কোথায়? কোনো শব্দই আসে না। কিছুক্ষণ পর আবার দূর থেকে কে যেন ডেকে ওঠে, এদিকে আয় বাবা। এটা তো অর্ণবের বাবার গলা। সেদিকে ধীরে ধীরে পা বাড়িয়ে হেঁটে যায় অর্ণব। সে যত এগোচ্ছে পালা করে তার বাবা ও মায়ের গলার আওয়াজ ততই যেন দূরে সরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আচমকা কিছুতে যেন পা আটকে মাটিতে পড়ে যায় অর্ণব। তার যেন চমক ভাঙে। উঠে বসে সে দেখে বাড়ি থেকে অনেকটা দূরেই সে চলে এসেছে। খুব ভয়ই পায় সে। বাড়ির দিকে ফিরে ছুটতে শুরু করে। ঠিক এমন সময় সে শুনতে পায় পেছন থেকে তার মায়ের গলা। বিকৃত ভারী হয়ে যাচ্ছে। পেছনে যেন প্রচন্ড গতিতে বিরাট আকায় কোনো প্রাণী ছুটে আসছে, আর ভেসে আসছে একটা কণ্ঠস্বর, কোথায় বলাবি, আয় এদিকে আয়। ছুটতে থাকে অর্ণব। তাদের বাড়ির ডান দিকে একটা গভীর পরিত্যক্ত পাতকুয়ো ছিল, যেটা
লতা পাতা ঝোপঝাড় দিয়ে ঘেরা থাকতো। অন্ধকারে পথ ভুল করে সেখানেই পা দিয়ে ফেলেছে। সব সময় ধুরমুর করে পড়ে যায় কুয়োর মধ্যেই। পড়ার সময় লতা পাতা আঁকড়ে ধরায় বেঁচে গেলেও প্রচণ্ড আতঙ্কে কাঁদতে শুরু করে, কারণ অন্ধকার হলেও সে বুঝতে পারে ওর মুখের সামনে এসে দাঁড়িয়েছে বিরাট আকার কোনো জীব। ধীরে ধীরে সেই প্রাণীটার শরীর হাড় ভাঙার মতো কলমর শব্দ করে ছোট হতে থাকে। দেখতে দেখতে প্রায় তালগাছ সমান লম্বা প্রাণীটা পরিণত হয়ে যায় বছর 15-র এক বাচ্চা ছেলেতে। কিলকিল করে হেসে ওঠে সে, তারপর পরিচিত কণ্ঠে বলে ওঠে, কিরে, নিচে কি করছিস তুই? অন্ধকারে ভয় করছে না? ওপরে উঠে আয়। দাঁড়া, আমি নিচে যাচ্ছি, তারপর তোকে ওপরে পাঠিয়ে দেব। একেবারে ওপরে। আবার হেসে ওঠে হিরু। ছোট্ট শরীরে ছোট্ট ছোট্ট দুটো হাত ধারালো নখযুক্ত বিকৃত রূপ ধারণ করে। তারপর তাই দিয়ে কুয়োর দেওয়াল আঁচড়াতে আঁচড়াতে নিজের শরীর টেনে নিয়ে চলে কুয়োর ভেতর হিরু। অর্ণবের বুক ফাটা চিৎকার আর হিরুর পাশবিক হাসির শব্দ দলা পাকিয়ে পাতকুয়োর গভীর অন্ধকারে বিলীন হয়ে যায়। কয়েকদিন পর যখন পচা গন্ধ বের হয় তখন তার লাশও খুঁজে পাওয়া যায়। যখন পৌঁছায় তখন কুয়োর তলায় ছোট্ট ছেলেটার শরীরের মাংস যেন টুকরো টুকরো করে ছড়ানো আছে। নাড়ি ভুড়ি পচে ভেসে উঠেছে জলের ওপর। দুর্গন্ধে নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না। চারিদিকে ভন ভন করছে অসংখ্য মাছি। এরপর আমার চিন্তা আরো বেড়ে যায়। বংশী তো জেলে, তাহলে এই খুনটাই বা করলো কে? কিছুতেই কুল কিনারা করতে পারছি না। সিদ্ধেশ্বর মিশ্রের বাড়িতে তার নাতির সুরক্ষার জন্য একজন কনস্টেবলেরও ব্যবস্থা করে এসেছিলাম। তারপর এক সপ্তাহ আর কিছুই ঘটেনি। সব কিছুই শান্ত নির্ঝঞ্ঝাট। স্কুল ছুটির পরে আরেকটি সুন্দর বিকেল। মাঠে আবার আয়োজন করা হয়েছে একটি ক্রিকেট টুর্নামেন্টের। সঞ্জয়কে তার দাদু আর আজকাল মাঠেও আসতে দেয় না। লালটু কিন্তু এসেছে। সকাল থেকেই আকাশ মেঘলাই ছিল। খেলার মাঝপথেই ঝমঝম করে বৃষ্টি নামে। লালটু আর তার বন্ধুরা কোনো রকমে দৌড়ে বন্ধ স্কুলের বারান্দায় জড়ো হয়। বাইরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, তার সঙ্গে ক্ষণে ক্ষণে বিদ্যুৎও চমকাচ্ছে। ভয়ার্ত দৃষ্টিতে এই দুর্যোগই দেখছিল লালটু, আর ভাবছিল কখন সে বাড়ি যাবে। তার হঠাৎই খেয়াল হয় সে এবং তার 10 জন বন্ধু একসঙ্গে এসে উঠেছে এই বারান্দায়। তাহলে তার চারপাশে এত নিস্তব্ধতাই বা কেন? এইসবই ভাবছিল লালটু। তার চোখ পড়ে স্কুল থেকে বেশ অনেকটা দূরে বটগাছ তলায়। তার সঙ্গে সমস্ত বন্ধুরা সেখানে দাঁড়িয়ে গা থেকে বৃষ্টির জল ঝাড়ছে। ভয় ভয় ডান দিকে ফিরেছে আর দেখে রক্তমাখা স্কুলে সাদা জামা নীল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে অসংখ্য হিরু। আতঙ্কে কুঁকড়ে যায় লালটু। উল্টো দিকে প্রত্যেকেই তীক্ষ্ণ স্বরে হেসে ওঠে, আর একই সঙ্গে সবাই বলে ওঠে, আমায় খেলতে নিবি না লালটু? কিরে, আমায় খেলতে নিবি না? আমাকে মেরে ফেলেছিস তো কি হয়েছে? দেখ আমরা কতজন আছি, সবাই মিলে একটা টিম বানাবো। আমাদেরকে আর কেউ হারাতে পারবে না। খেলবি? খেলবি লালটু? দিক বিদিক জ্ঞান শূন্য বৃষ্টির মধ্যে বন্ধুদের দিকে ছুটতে শুরু করে লালটু। হঠাৎই তার সামনে কোত্থেকে যেন এসে পড়ে হিরু। ডান দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেদিকেও হিরু দাঁড়িয়ে। ভয় বাঁদিকে রাস্তা ধরে সে। যে রাস্তা যাচ্ছে বক্তি ঝিলের দিকে। কাদা মাটির ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় সে। ঝিলের সামনেটা এসে পিছন ফিরে তাকায় না, সে মুক্তি পায়নি।
তার সামনে চারিদিক থেকে এসে জড়ো হয়েছে অজস্র হিরু। এরপরে দৃশ্যটা লালটুকে হতভম্ব করে দেয়। হিরুর প্রত্যেকটা দেহ একে অপরকে আঁকড়ে ধরতে শুরু করে, যেন একে অপরের মধ্যে বিলীন হয়ে জাগিয়ে তুলছে কোনো অপার্থিব দৈত্যকে। বৃষ্টিও থেমে যায়, চারিদিকে ভরে ওঠে তীব্র পচা গন্ধে। লালটু দেখে বিশালায়তন প্রাণীটি দুটো চোখ ভাটার মতো জ্বলছে, প্রতি নিঃশ্বাসের সঙ্গে নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে আগুনের মতো গরম ভাব। প্রাণীটা বিরাট হাত দুটো দিয়ে লালটুকে শূন্যে তুলে নেয়। প্রচণ্ড আক্রোশে তীক্ষ্ণ স্বরে একবার চিৎকার করে সেটা। আচমকাই বাচ্চা ছেলের গলায় কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে কত কিছু দিয়ে মেরেছিলিস তোরা, আমার কত কষ্ট হয়েছিল জানিস না? তবে এবার জানবি। বলেই সে শূন্য থেকে নিচে ছুঁড়ে ফেলে লালটুকে। তারপর ডুংরির বিশালায়তন ঘোর নেমে আসে লালটুর শরীরে। বুঝতেই তো পারছো সুজয় কি হতে চলেছে। পরদিন লালটুর মৃতদেহটা ঠিক ঝিলের পাশেই পাওয়া যায়। ফরেন্সিক রিপোর্টও বলছে ওই দেহটার উপর কোনো বস্তু দিয়ে এত জোরে চাপ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা অংশ এবং সমস্ত হাড়ই ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আরও অদ্ভুত ব্যাপার, প্রতিটি মৃতদেহেই পাওয়া গেছে সেই একই লোম। সেই মুহূর্তে রাঘবকে থামিয়ে দিয়ে সুজয় এক প্রশ্ন করে বসে। আচ্ছা স্যার, আমি শুনেছিলাম এই যে অপদেবতা বা ভূতপ্রেত যাই হোক, এরা দিনের বেলায় কোনো ক্ষতি করতে পারে না, কেবল রাতের বেলাতেই প্রকট হয়। উত্তরে রাঘব বলে, তুমি কিন্তু একটু গুলিয়ে ফেলছো সুজয়। এরা অপদেবতা, কোনো ভূত প্রেত নয়। এদের নিজস্ব কায়া আছে। এরা দিন রাত যে কোনো সময় যে কোনো স্থানে গমন করতে পারে। এদের কোনো পূজা অর্চনা মন্ত্রতন্ত্র কিছু দিয়ে আটকে রাখা যায় না। কোনো শিকারকে নিশানা করলে তার প্রাণ না নিয়ে ছাড়েও না। যেহেতু ডুংরিকে প্রকট করতে গেলে মৃতের কণ্ঠ পূজারীর জীব লাগে, তাই এরা যে কোনো মানুষেরই গলার স্বর রূপ অনুকরণ করতেই পারে। তবে এর একটা দুর্বলতাও আছে। অবাক হয়ে জিজ্ঞেস করে সুজয়, কেমন দুর্বলতা? রাঘব বলে, আগেই বলেছি বংশী ডুংরুকে তৈরি করেছিল বক্তি ঝিলের পাঁক দিয়ে, আর সে প্রকট হয়েছে হিরুর রূপে। তাই শিকারের গায়ে জল না থাকলে ডুংরি তাকে স্পর্শও করতে পারে না, কারণ এ হলো বক্তি ঝিলের ডুংরি। তুমি দেখলে না, রাজু গাছে জল দিচ্ছিল, লালটুও বৃষ্টিতে ভিজেছিল, কিন্তু অর্ণবকে বাড়ির বাইরে বার করার পরেও তার ওপর আক্রমণ করতে পারেনি যতক্ষণ না পর্যন্ত অর্ণব সেই কুয়োর জলে পড়ে গেছিল। সুজয় বলে, কিন্তু স্যার এখনো তো একজন রয়ে গেছিল, তার কি হলো? হেসে ওঠে রাঘব ব্যানার্জি, বলে, সঞ্জয় তো আসল ভিলেন, তাকে কি অত সহজে ছেড়ে দেওয়া যায়? পরবর্তী শিকার যে সঞ্জয় হতে চলেছে সে ব্যাপারে আমরা নিশ্চিতই হয়ে উঠি। শুধুমাত্র পুলিশি নিরাপত্তা যে যথেষ্ট নয় সেটা সঞ্জয়ের দাদু সিদ্ধেশ্বর খুব ভালো করেই বুঝতে পারে। সে অন্য এক গ্রাম থেকে একজন সিদ্ধ তান্ত্রিককে নিয়ে এসে বাড়িতে শান্তি সস্তায়নও করান। বাড়ির চারপাশে মন্ত্রপুত জল দিয়ে বলয়ও তৈরি করে দেন, যাতে কোনো অশুভ শক্তি সেটা ভেদ না করতে পারে। এইসব করে কিছুদিনের জন্য রেহাই পাওয়া গেলেও মুক্তি পাওয়া যায় না। একদিকে সময় পেরিয়ে চলেছে, শিকারের জন্য ডুংরি পাগলও হয়ে উঠেছে। রাত বিরেতে সঞ্জয়দের বাড়ির চারপাশে বীভৎস চিৎকারের শব্দও শোনা যায়। কখনো বা ওঠে সাংঘাতিক ঝড়। এমন নানা ঘটনাই চলতে থাকে, কিন্তু কারোর ক্ষতি করতে পারে না। আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো অভিশাপ মুক্ত হয়েছে, কিন্তু অত সহজে তো পাপ থেকে মুক্ত হওয়া যায় না। সিদ্ধেশ্বর মিশ্র দোতলা বাড়ি,
দোতলার একটা বড় ঘর নিয়ে থাকে সঞ্জয়, নিচের তলায় থাকে দাদু সিদ্ধেশ্বর। সপ্তাহ দুয়েক পর সবকিছুই শান্ত হয়ে এলো। রাতের খাওয়া শেষ করে সঞ্জয় নিজের ঘরেই শুয়েছে। সিদ্ধেশ্বরের শরীরটা ইদানিং ভালো নেই। নিচের ঘর থেকে ঘন ঘন কাশির আওয়াজও আসছে। চোখ প্রায় লেগে এসেছে সঞ্জয়ের। হঠাৎই তার মনে হলো দোতলা জানলার উল্টো দিক থেকে কেউ যেন তাকে ডাকছে। সাধারণত গরমকালে বাগানে আম কুড়ানোর জন্য পাড়ার ছেলেরা সঞ্জয়কে রাতের দিকে ডাকতে আসে। দাদু নজর এড়িয়ে লুকিয়ে সে কতবারই না গেছে, কিন্তু এখন তো আর গরমকাল নয়, আর নাই বা তার জানলার উল্টো দিকে এত বড় কোনো গাছ আছে যার উপরে উঠে কেউ ডাকতে পারে বলে। চুপ করে ভয় কুঁকড়ে শুয়ে থাকে সে। মন দিয়ে শোনার চেষ্টা করে। হ্যাঁ, এ তো হিরুর গলা। সেই বলছে, ক্রিকেট খেলবে সঞ্জয় দা? চলো, এই দেখো আমার সঙ্গে অর্ণব, লালটু, রাজু সবাই আছে। সবাই চলে এসেছে আমার সঙ্গে। তুমি বা দেরি করছো কেন? আসো আসো, আমরা ক্রিকেট খেলবো। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আক্রোশে যেন হুঙ্কার দিয়ে ওঠে কোনো এক ভয়ঙ্কর প্রাণী। শিকারকে হাতে পেয়েও কিছু করতে না পারার আক্রোশ। কোন রকমে খাট থেকে নেমে দ্রুত ঘরের সমস্ত আলো জ্বালিয়ে দেয় সঞ্জয়। ঘরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ায় সে। সেখান থেকে বাড়ির উঠোন পেরিয়ে সোজা প্রবেশ পথের দরজা দেখা যায়। বুড়ো কুচকে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে অবাক হয়ে যায় সঞ্জয়। একটা টিমটিমে হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে তার দাদু সিদ্ধেশ্বর মিশ্র। সঞ্জয়ের উদ্দেশ্যে সেখান থেকে চেঁচিয়ে সে বলে, ওই প্রাণীটা ঘরে ঢুকে গেছে বাবা, তাড়াতাড়ি পালিয়ে আয়। আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। আমি গরুর গাড়ি বলে রেখেছি, ও আমাদের আর কিচ্ছু করতে পারবে না। দোতলা সিঁড়ি দিয়ে এক ছুটে নেমে বাইরে বেরিয়ে আসে সঞ্জয়। দেখে সত্যিই তার দাদু একটা গরুর গাড়ির ব্যবস্থা করেছে। দাদু বলে, গ্রামের লোকেরা ভয় মোটর গাড়ি বার করছে না, হতচ্ছাড়াগুলো। রাতের বেলায় এই বাটা কি পেলাম। তান্ত্রিক বলেছে একবার গ্রামের সীমানা পেরিয়ে গেলেই আমাদের মুক্তি। শুনে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে সঞ্জয়। দাঁড়িয়ে থাকা গরুগুলোর দিকে ছুটে যায় সে। বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে গ্রামে। এখন যদিও আকাশ পরিষ্কার, কিন্তু গ্রামের কাঁচা রাস্তায় জায়গায় জায়গায় জল জমে আছে। অন্ধকারে ছুটতে গিয়ে তাতেই পা পিছলে পড়ে যায় সঞ্জয়। ঠিক তখনই দূরে কোথা থেকে যেন ভেসে আসে হিরুর হাসির আওয়াজ। ভেজা জামা প্যান্ট পরে দ্রুত দাদুর সঙ্গে উঠে বসে গরুর গাড়িতে। গাড়োয়ানের দিকে ইশারা করে সিদ্ধেশ্বর বলে, চলো। হাতের হ্যারিকেনটা গাড়ির ছাউনির ভেতরে এক জায়গায় টাঙিয়ে দেয় সিদ্ধেশ্বর। কাশির দমকে ঘুম ভেঙে যায় সিদ্ধেশ্বর মিশ্র। পাশে টেবিল থেকে এক গ্লাস জলকে একটু সুস্থ বোধ করায় দোতলার নিজের নাতিকে একবার দেখতে যায় সে। গরুর গাড়ি চলতে চলতে হঠাৎ এক জায়গায় এসে থেমে যায়। সিদ্ধেশ্বর গাড়িতে ওঠার পর থেকে একটাও কথা বলেনি। এবার সে নাতির উদ্দেশ্যে প্রচন্ড ভারী গলায় বলে, নেমে পড়, আমাদের গন্তব্য এসে গেছে। ছাউনির ভেতর থেকে বাইরেটা খুব একটা বোঝা যাচ্ছে না। গরুর গাড়ি থেকে নেমে চারদিকটা দেখে সঞ্জয় আঁতকে ওঠে। সে দাঁড়িয়ে আছে বক্তি ঝিলের ধারে। পেছন ফিরে দাদুর উদ্দেশ্যে বলে, দাদু আমরা ভুল পথে এসেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালিয়ে চলো এখান থেকে। সিদ্ধেশ্বর ততক্ষণে সঞ্জয় থেকে অনেকটা এগিয়ে গেছিল। পূর্ণিমার রাত, চারিদিকে ভরা জ্যোৎস্না। তাতেই সঞ্জয় দেখতে পায় সিদ্ধেশ্বরের হাতে ধরে থাকা হ্যারিকেনটা ধীরে ধীরে যেন উপরে উঠছে। চারিদিক ভরে উঠছে দম বন্ধকর পচা গন্ধে। ভালো করে তাকিয়ে সঞ্জয় বুঝতে পারে কেবল তার দাদুর হাতে ধরে থাকা হ্যারিকেনটাই উপরে উঠছে না। সিদ্ধেশ্বরের পুরো শরীর যেন কটকট শব্দ করে বিশাল বিভৎস কোনো পাশবিক প্রাণীর রূপ নিচ্ছে। তারপর
সঞ্জয়ের দিকে মুখ করে দাঁড়ায় সেটি। তাকে অবাক করে অত বড় প্রাণীটা ছোট্ট হিরুর কণ্ঠে বলে ওঠে, তাহলে চলে এলে অবশেষে সঞ্জয় দা। চারদিকে দেখো, সবাই এসেছে, সবাই এসেছে। সঞ্জয় খেয়াল করে তার চারিদিক থেকে ভেসে আসছে লালটু, অর্ণব, রাজুর হাসির শব্দ। মুক্তি ঝিলের জলে যেন তোলপাড় হচ্ছে। সেদিকে চোখ পড়তেই ভয় চেঁচিয়ে ওঠে সঞ্জয়। অর্ধেক খেয়ে নেওয়া শরীর নিয়ে ভক্তি ঝিলের পাড় বেয়ে হেঁটে আসছে রাজুর কঙ্কাল সার দেহ। প্রচণ্ড ভয়ে কাঁদতে কাঁদতে স্কুলের দিকে ছুটতে শুরু করে সঞ্জয়, কিন্তু কিছুতেই পারে না। কারণ স্কুল যাওয়ার রাস্তায় জড়ো সড়ো হয়ে গুটিয়ে বসে করুণ সুরে কেঁদে চলেছে একটি বাচ্চা ছেলে। তার কাছে যেতেই সঞ্জয়ের শরীর যেন রক্ত শূন্য হয়ে যায়। মুখ তুলে তাকায়, দেখে লালটু। তারপর ধীরে ধীরে মাটিতে শুয়ে সাপের মতো এঁকে বেঁকে সঞ্জয়ের দিকে আসতে থাকে সে, আর বলে, খুব কষ্ট হচ্ছে সঞ্জয় দাদা, সব হাড় ভেঙে দিয়েছে, দাঁড়াতেও পারছি না। ভয় পেছনে ফিরে মাঠের দিকে ছুট লাগায় সঞ্জয়, কিন্তু কিছুতে যেন পা আটকে মুখ থুবড়ে পড়ে যায় সে। চাঁদের আলোয় সে দেখতে পায় চারিদিকে ছড়িয়ে আছে কাটা হাত, পার, অর্ণবের মাথা। মাটিতে পড়েই হাত ও হাঁটুতে ভর করে কোনোভাবে পিছোতে শুরু করে সঞ্জয়। ততক্ষণে তাকে ঘিরে ফেলেছে প্রত্যেকে। দম আটকানো গন্ধ আর কান ফাটা হাসির শব্দে ভরে উঠেছে ভক্তি ঝিলের পাড়। একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সবাই। কেউ ধারালো নখ দিয়ে চোখ খুবলে নেয়, কারোর হ্যাট কাটানে সঞ্জয়ের কাঁধ থেকে ছিঁড়ে বেরিয়ে আসে একটা হাত। শেষে পেট বরাবর হাত ঢুকিয়ে সঞ্জয়কে চিড়ে ফেলে ডুংরি। দেহের অবশিষ্ট ছুঁড়ে মারে ঝিলের পাশের বড় আম গাছের ডালে। পেট থেকে বেরিয়ে আসা নাড়ি ভুড়ি গাছের ডালে আটকে যায়, আর তার থেকে ঝুলতে থাকে সঞ্জয়ের ক্ষত বিক্ষত অর্ধেক মরদেহ। মোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ে ভক্তি ঝিলের জলে। শিকারী নেকড়ের মতো তারও স্বরে গর্জন করে ডেকে ওঠে ডুংরি। সে আজ তৃপ্ত। ওদিকে ঘরে নিজের নাতিকে দেখতে না পেয়ে দলবল সমেত মশাল, লাঠি, বল্লম নিয়ে ভক্তি ঝিলের ধারে এসে উপস্থিত হয় সিদ্ধেশ্বর মিশ্র। মশালের আলোয় নাতির করুণ পরিণতি দেখে রাগে উন্মাদ হয়ে ওঠেছে। গ্রামের লোকজনেরা ততক্ষণে ডুংরিকে লক্ষ্য করে ইট বর্ষা ছুটতে শুরু করেছে। ডুংরির পালানোর আর পথ নেই, কারণ কেরোসিনে ভেজানো অসংখ্য মশাল দিয়ে আসে তার শরীর লক্ষ্য করে। বড় বড় কালচে লোমে দপ করে আগুন জ্বলে ওঠে। পড়তে থাকা ডুংরির কণ্ঠ থেকে বেরিয়ে আসে হিরুর আর্তনাদ। যতক্ষণ না শরীর সম্পূর্ণ ছাই হচ্ছে ততক্ষণ অগ্নি নিক্ষেপ করার নির্দেশ দেয় সিদ্ধেশ্বর মিশ্র। এক বিশ্রী পচা পোড়ো গন্ধে গোটা গ্রাম ভরে ওঠে। আমি তখন পুলিশ ফাঁড়িতেই ছিলাম। জেলে বন্দি থাকা বংশী কেমন যেন একটা ব্যঙ্গের ভঙ্গিমায় সবার দিকে তাকিয়ে হাসতে থাকে, এবং সে হেসে চলে সারা রাত ধরে। এক টানা বলে অবশেষে থামল রাঘব ব্যানার্জি। অবাক হয়ে সমস্ত কাহিনী মন দিয়েই শুনছিল সুজয়। চেয়ার ছেড়ে উঠে দরজার সামনে এসে দাঁড়ায় রাঘব। বাইরের আকাশে মেঘ কালো হয়ে আছে, ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। সেদিকে তাকিয়ে থেকেই সুজয়ের উদ্দেশ্যে সে বলে, কি ভয় করছে? সুজয় হেসে ওঠে, উত্তর দেয়, না স্যার, এসব গ্রামেই সম্ভব। উত্তর কলকাতায় আপনি আর কোথা থেকে ডুংরি পাচ্ছেন? তাছাড়া গ্রামবাসীরা তাকে পুড়িয়ে মেরেই ফেলেছিল। কিন্তু স্যার, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আপনি সব কয়টা মৃতদেহ পর্যবেক্ষণ করেছিলেন ঠিকই, কিন্তু আপনি তো এই প্রতিটি ঘটনার শেষে উপস্থিত ছিলেন।
কিন্তু মরার আগে তাদের সঙ্গে কি ঘটেছিল বা ডুংরি তাদের ঠিক কিভাবে মেরেছিল সেটা তো কারোর জানার কথা নয়। সেগুলো আপনি জানলেন কি করে? রাঘব ব্যানার্জির ঠোঁটে ছোট্ট একটু হাসির রেখা ফুটে ওঠে। সুজয় আরো কিছু বলতে যাবে, এমন সময় টেবিলের উপরে রাখা টেলিফোনটা বেজে ওঠে। রাঘব ব্যানার্জি তখনও একভাবে স্থির হয়ে দরজায় দাঁড়িয়ে, চোখ তার আকাশের দিকে। অগত্যা সুজয় রিসিভার কানে তুলে নিল। টহল দিতে বেরোনো এক কনস্টেবলের ফোন। সে বলছে, স্যার, বিধান সরণির মোড়ের ক্রসিংয়ের ধারে ফুটপাতের ওপর আর একটা ভিখারির লাশ পাওয়া গেছে। এই নিয়ে 5টা। এই বেটাকেও হয়তো কুকুরেরা ছিঁড়ে খেয়েছে। বুকের তলা থেকে কোমর পর্যন্ত কোনো মাংসই নেই স্যার। ভিখারিটার নোংরা চাদরে কিছু লোম আটকানো আর কেমন একটা বোটকা গন্ধ। কথাগুলো কিছুক্ষণ আগেই অন্য কারো মুখে শোনা সুজয়ের। কাঁদতে কাঁদতে কোনো রকমের রিসিভারটা নামিয়ে রাখতে চায় সে। অসাবধানতাবশত টেবিলের উপর জল ভর্তি কাচের গ্লাসটা হাতে লেগে উল্টে যায়। ইউনিফর্মের বেশ খানিকটা ভিজে যায় জলে। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাঘব ব্যানার্জি হেসে উঠে বলে, বাহ, তুমি তো খুব বুদ্ধিমান সুজয়। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতেই হবে। ডুংরিকে পুড়িয়ে সমস্ত গ্রামবাসী সেদিন উল্লাস করেছিল, কিন্তু বংশী কেন হেসেছিল জানো? কারণ তার মনে ছিল বঙ্গাই সর্দারের শেষ কথা বলে। সে বংশীকে বলেছিল, ডুংরিকে আঘাত দিয়ে পুড়িয়ে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। যে ডুংরিকে প্রকট করবে তাকেই তার মূর্তি সেই স্থানে অর্থাৎ বক্তি ঝিলের পাঁকেই বিলীন করে দিতে হবে। তবে এই অপদেবতার থেকে রেহাই। যদি তা না করা হয় তাহলে ডুংরি মুক্ত হয়ে যাবে। তাহলে এই বংশীর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না বলে আমি তাকে ছেড়ে দিই, কিন্তু ডুংরিকে ভক্তি ঝিলে বিলীন করার আগেই নাতির মৃত্যুতে উন্মাদ হয়ে যাওয়া সিদ্ধেশ্বর মিশ্র তাকে হত্যা করে। কিন্তু এসব আমি তোমাকে কেন শোনাচ্ছি জানো? বলে হাসতে শুরু করে রাঘব ব্যানার্জি। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট নেই। আচমকা কোথাও যেন বাজ পড়ল। প্রচন্ড বিদ্যুতের ঝলকানিতে ফাঁড়ির চতুর্দিক আলো হয়ে উঠল। তাতেই সুজয় দেখল রাঘব ব্যানার্জির শরীর আড়ষ্ট হয়ে আছে, কেমন যেন বিকৃতি ঘটছে। পুলিশি ইউনিফর্ম চরচর শব্দে ফেটে যাচ্ছে, কারণ মানুষের হাত ও পায়ের বদলে কালো ঘন লোমশ কোনো ভয়ঙ্কর জন্তুর শরীরে পরিবর্তিত হচ্ছে রাঘব ব্যানার্জি। বর্ধিত ডান হাতের কবজি থেকে ভেঙে ছিটকে বেরিয়ে যায় হাতঘড়িটা। প্রত্যেকটি আঙুলে ধারালো নখ। শিংওয়ালা মোষের আকৃতির মাথায় একজোড়া জ্বলন্ত চোখ আর সারি সারি তীক্ষ্ণ দাঁত। বিশাল শরীরটা সিলিং স্পর্শ করে যেন ধীরে ধীরে কুঁজো হয়ে গেছে। সুজয় চেয়ারে পাথরের মতো বসে বিস্ফারিত চোখে দেখে চলেছে সামনের দৃশ্যটা। হঠাৎ সুজয়কে অবাক করে তার সামনের এত বড় বিভীষিকার গলা থেকে বেরিয়ে এলো এক বাচ্চা ছেলের হাসির আওয়াজ। যেন কোনো বাচ্চা তার পছন্দের খাবার দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। ইতিমধ্যে বুনো গন্ধে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুপায়ের খুঁড়ে টকটক শব্দ করে সুজয়ের দিকে এগিয়ে আসছে ডুংরি। কোনো অজানা জঙ্গলের অপদেবতার অভিশাপ কেড়ে নেয় উত্তর কলকাতার পুলিশ ফাঁড়িতে আরও একটি তরতাজা প্রাণ। আজকের গল্প এখানেই শেষ। কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই। শুভরাত্রি।